তোর মতো কয়লার ড্রামকে আমি বিয়ে করব? এটা তুই ভাবলি কিভাবে সুব্রতা? তোর কি কোনো যোগ্যতা আছে এই সায়ন খানের বউ হবার? না আছে রূপ, না আছে গুণ। কিসের যোগ্যতায় তুই আমার বউ হতে চাস? নিজের হবু বরের মুখ থেকে এমন একটা কথা শুনে চমকে গেল সুব্রতা। যার সাথে আর কিছুক্ষণ পর একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হবার কথা, সেই এই কথাগুলো বলছে তাকে। সুব্রতা বসা থেকে উঠে দাঁড়িয়ে সায়নের কাছে গেল। সায়ান দরজার সামনে দাঁড়ানো। সুব্রতা সায়নের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, শায়ন ভাই, আপনি এগুলো কি বলছেন? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছেন, তাই না? তাহলে এখন এসব কথা বলছেন কেন? সায়ান সুব্রতার কথায় হেসে দিয়ে বলল, ভালোবাসা? তাও আবার তোকে? শোন, আমি কোনোদিনই ভালো টালো বাসি না। সব ছিল অভিনয়। তোর মতো কালীকে আমি ভালোবাসবো কোন দুঃখে? আয়না নিজের চেহারা দেখছিস একবার? এই শায়ান খানের বউ হতে হলে রূপ যোগ্যতা দুটোই থাকতে হবে। কোনটা আছে তোর মাঝে? না আছে রূপ, না আছে যোগ্যতা। তুই তো ভিখারি। সায়নের কথাগুলো শুনে সুব্রতা বারবার চমকে যাচ্ছে, নিজেকে বারংবার সামলে নিচ্ছে। শায়ন ভাই, এমন করছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে আমাকে বকেন, কিন্তু এমন বলবেন না। আপনি তো আমায় ভালোবাসেন, তাহলে কেন এসব বলছেন? আরে পাগল নাকি? বাংলা কথা বুঝিস না যে তোকে আমি ভালোবাসি না? ভালোবাসি না মানে? তাহলে এই 2 বছর কি ছিল এসব? টাইম পাস বেবি। তোর সাথে টাইম পাস করেছি। তোর মতো মেয়ের সাথে জাস্ট টাইম পাস করা যায়, বিয়ে করা যায় না। সুব্রতা এবার সায়নের কথায় রেগে গেল। রেগে সায়নের শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো, আমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায় মানে কি, হ্যাঁ? 2 বছর ধরে আমার সাথে রিলেশন করে এখন এসব কথা বলছেন কোন কারণে? কেন মিথ্যে ভালোবাসা দেখালেন বলেন? কেন আমার সাথে ছলনা করলেন? কী দোষ করেছিলাম আমি, বলেন? সায়ান সুব্রতাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর চিৎকার করে বলে, ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? তোর মতো মেয়েদের সাথে সায়ন খান কোনো ভালোবাসা করে না। তোরা শুধু আমার এক রাতের বেড পার্টনার হবার যোগ্যতা রাখিস। আর বলিস না কোনো, তোর সাথে এমন করলাম, প্রতিশোধ নিয়েছি তোর থেকে। মনে আছে কলেজের অনুষ্ঠানের দিন তুই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলি? সেদিন থেকে প্রতিশোধের আগুনে জ্বলেছি। তোর জন্য কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে। সেদিনই ঠিক করেছিলাম তোকে আমি একদিন সবার সামনে অপদস্থ করব। তাই জন্য এই 2 বছর তোর সাথে ভালোবাসার অভিনয় করে গেছি। সায়ানের কথা শুনে অবাক হয়ে গেল সুব্রতা। সামান্য একটা থাপ্পড়ের কারণে সায়ান তার সাথে এত বড় প্রতারণা করলো। তাও সেই থাপ্পড়টা ভুল করে দিয়েছিল সে। মাপ চেয়েছিল সে অনেকবার। সায়ান বলেছিল মাপ করেছে তাকে। তার মানে ওইসব মিথ্যা ছিল। সুব্রতা এবার সায়ানের পা জড়িয়ে ধরল আর বলল, দোহাই লাগে, দোহাই লাগে শায়ন ভাই, বলেন আপনি যা বলছেন সব মিথ্যে, বিশ্বাস করেন। আমি কিছু মনে রাখবো না। বলেন না যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি তো বলেছিলেন, শুভ্রতা তোর গায়ের রং আমার কাছে কিছু না, আমি তোকে ভালোবাসি। আপনি তো কথা দিয়েছিলেন সারা জীবন আমাকে আগলে রাখবেন, কষ্ট দেবেন না। তাহলে কেন আজ আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? শায়ন ভাই, বললেন না আপনি এসব মজা করছেন? আমি আপনাকে অনেক ভালোবাসি। ওই একটা থাপ্পড়ের বদলে আপনি আমাকে 100টা থাপ্পড় মারুন, তবু আমাকে ছেড়ে যাবেন না দয়া করে। আমি আপনাকে অনেক ভালোবাসি। সায়ান সুব্রতাকে পা থেকে ঝাড়া মেরে সরালো। তারপর হাসতে হাসতে বলল, শোন সুব্রতা, তোকে না আমার ঘরের কাজের লোকের জায়গাটা দেওয়া যাবে, কিন্তু আমার ঘরের বউ করা যাবে না। আর তাছাড়াও আমি প্রিয়াকে ভালোবাসি। 4 বছরের রিলেশন ওর সাথে আমার। খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। তাহলে তোকে কিভাবে আমি বিয়ে করব বল? হ্যাঁ, তবে তুই চাইলে আমি তোকে আমার রক্ষিত করে রাখতে পারি। সেই জন্য তোকে বিয়ে করতে পারি। সমাজে তোর পরিচয় হবে সায়নের রক্ষিতা হিসেবে। বল, এতে রাজি? তুই তাহলে, তোকে আমি এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। সায়ানের কথাগুলো শুনে ঘৃণা হচ্ছে সুব্রতার। এ কাকে ভালোবেসেছে সে? কতটা নোংরা তার মানসিকতা। সুব্রতা এবার উঠে দাঁড়ালো। চোখের পানিগুলো মুছে সায়ানের সামনে দাঁড়িয়ে বলল, আজকের পর থেকে আমি আপনাকে ঘৃণা করি শায়ন ভাই, ঘৃণা করি।
যতটা ভালোবেসেছিলাম আপনাকে, ঠিক ততটাই ঘৃণা করি আপনাকে। আল্লাহ না করুক শায়ান ভাই, ভালোবাসা না পাওয়ার কষ্ট যেন আল্লাহ আপনাকে না দেয়। একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙার সমান। আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন, সেটা সারা জীবন আমি মনে রাখবো। আমি প্রমাণ করে দেব, কালো বলে আমি তুচ্ছ নই। নিজেকে যোগ্য করে তুলবো আপনার সামনে, নিজেকে যোগ্য করে তুলে আপনার সামনে আসবো। কথাগুলো বলে সুব্রতা আর একটুও দাঁড়ালো না, দৌড়ে চলে আসলো। আজকে তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। যাকে ভালোবেসে কাউকে না জানিয়ে বিয়ে করতে চলে এসেছিল, সেই মানুষটা সুব্রতাকে কতটা কষ্ট দিল, কতটা অপমান করল। নৌশিদ আহমেদ সুব্রতা, বাবা মার একমাত্র আদরের ছোট মেয়ে। সুব্রতা নামেই শুধু সুব্রতা, দেখতে সে সুব্রতাময়ী নয়, কারণ তার গায়ের রঙও কালো। সমাজের মানুষ তাকে এটা নানাভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই শুধু নামেই সুব্রতা, দেখতে তুই অসুন্দর। সুব্রতার বাবা মারা যান সুব্রতা 8 বছর থাকাকালীন। সুব্রতার মা বাবার প্রেমের বিয়ে ছিল, কিন্তু তাদেরকে সুব্রতার মায়ের পরিবার মেনে নেয়নি। এমনকি সুব্রতা হবার পরেও কোনো যোগাযোগ তারা করেনি। সুব্রতার বাবা মারা যাওয়ার পর সুব্রতার নানা বাড়ির সবাই সুব্রতা আর তার মাকে তাদের কাছে নিয়ে আসে। শারমিন ভেবেছিল হয়তো এখন তাদের রাগ শেষ, কারণ সুব্রতার বাবাই যে আর নেই। সুব্রতার নানা 2 বছর যাওয়ার পর সুব্রতার মা শারমিনের আবার বিয়ে দিতে চান, কিন্তু শারমিন তাতে রাজি ছিলেন না। কিন্তু মেয়ের দোহাই দিয়ে বিয়েতে রাজি করান শারমিনকে। সুব্রতা মায়ের বিয়ের পর তার মামার কাছে থাকতো। শারমিন তাকে নিতে চাইলে সুব্রতাকে তার নানা দেয় না, বলে আগে তুমি ওখানে সংসার করে স্থায়ী হয়ে নাও, তারপর মেয়েকে নিও। কিন্তু শারমিন তাতে রাজি ছিল না। এমনকি শারমিনের স্বামী জাকির, সেও না। সে শারমিনকে বিয়ে করেছে মেয়ের জন্য, তাহলে মেয়েকে কেন দেবে না? কিন্তু শারমিন তার বাবার সাথে পেরে ওঠে না, তাই বাধ্য হয়ে মেয়েকে রেখে যেতে হয়। সুব্রতা তার মামার সাথে থাকতো। সুব্রতার 3 মামা, বড় মামা নাসির আহমেদ, মেছো মামা সজীব আহমেদ, ছোট মামা আজমির আহমেদ। সুব্রতার বড় মামারা থাকতেন দেশের বাইরে, মেছো মামা আর ছোট মামা থাকেন দেশে। সুব্রতার মেছো মামি আর ছোট মামি কেউ তাকে দেখতে পারে না। ছোট থেকেই তাদের বকা খেয়ে আসছে সে। সুব্রতাকে দিয়ে বাড়ির সকল কাজ করানো শুরু করে তার মামিরা। একেবারের জন্য ভাবে না ওইটুকু মেয়ে কিভাবে এত কাজ করবে। এরপর শুরু হলো মামিদের হাতে মার খাওয়া। সামান্য কারণেও মার খেতে হতো সুব্রতাকে। এসব সহ্য করতে করতে মায়ের প্রতি এক চাপা অভিমান তৈরি হয় সুব্রতার। তার ধারণা তার মা সুখে থাকার জন্য আরেকটা বিয়ে করে চলে গেছে তাকে রেখে। সুব্রতার নানা প্রথমে এসবের বিহিত করলে পরে সেও চুপ হয়ে যায়। গায়ের রং কালো বলে সুব্রতাকে ছোট থেকে অবহেলা করা হয়, নানা ধরনের কথা শোনানো হয়। সুব্রতার সব কাজিনরা ওকে দেখলেই ওকে নিয়ে মজা করত, কেউ ওর সাথে খেলতো না, মিশতো না। তাদের ধারণা সুব্রতার সাথে মিশলে তারাও কালো হয়ে যাবে। সুব্রতার স্কুলেও কোনো বান্ধবী ছিল না। বেচারি সবটা সময় একা কাটিয়েছে। বাড়িতে মামা মামিদের অত্যাচার, স্কুলে গিয়ে বন্ধুদের তামাশার ব্যস্ত হয়েছিল সে। সুব্রতার একটা দিক খুব ভালো ছিল, সে যে কোনো কাজ দেখেই শিখে যায়, তাই তো সব ধরনের কাজ সে পারে। স্টুডেন্ট হিসাবেও সুব্রতা খুব ভালো, সব সময় টপ করে। সুব্রতার মা সুব্রতাকে তার বিয়ের 2 বছর পর নিতে আসলে সুব্রতা যাবে না বলে জানিয়ে দেয়, আর এটাও বলে তার নাকি মা চাই না, মা তাকে নিজের সুখের জন্য ফেলে দিয়ে চলে গেছে। শারমিনের তখন কোলে 1 বছরের জাহিদ। জাকির অনেক চেষ্টা করেছিল সুব্রতাকে বোঝানোর, কিন্তু সে আসবে না মানে আসবেই না। শারমিন সেদিন জাকিরের বুকে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মেয়েটা আমার পর হয়ে গেল জাকির, আমার মেয়ে আমার পর হয়ে গেল। এভাবেই সুব্রতার জীবন চলতে লাগলো। সুব্রতা এখন কলেজে উঠেছে, কিন্তু তার জীবনের কিছুই পাল্টায়নি। প্রতিনিয়ত তাকে গায়ের রঙের জন্য কথা শুনতে হয়। সায়ান সুব্রতার মামাতো ভাই, মেছো মামার ছেলে সায়ান। সায়ান আর সুব্রতা একই কলেজে পড়াশোনা করে। সায়ান সুব্রতার জীবনে খুব অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিল। সেদিন ছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠান। সুব্রতা একটা সবুজ কালার 3 পিস পরেছিল। গায়ের রং কালো বলে সে সাজতেও ভালোবাসত না, তাহলেও সবাই অনেক কথা শোনাতো তাকে। কলেজে এসে সুব্রতার একটা বান্ধবী হয়েছে, নাম সারা। সুব্রতা এসে অপেক্ষা করছিল সারার জন্য। তখন একটা ছেলে এসে ওর হাতে একটা চিরকুট দেয়। সুব্রতা চিরকুট খুলে দেখে খুব বাজে কথা লেখা তাতে, আর নিচে সায়ানের নাম লেখা। সুব্রতা এটা দেখে রেগে লাল হয়ে যায়। দ্রুত পায়ে সায়ানদের ক্লাসে এসে দেখে সায়ান বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
সুব্রতা গিয়ে সবার সামনে সায়নকে একটা থাপ্পড় মেরে বসে। উপস্থিত কেউ কিছু বুঝে উঠবে তার আগে সুব্রতা চেঁচিয়ে বলে, আপনার সাহস কিভাবে হয় আমাকে এত বাজে কথা বলেন? আপনার সাহস কিভাবে হয় আমাকে এত বাজে কথা লেখার? বোন হই না আপনার? তাহলে এসব কেন লিখেছেন আমাকে? লজ্জা করে না আপনার? শায়ন ভাই লজ্জা করে না? সুব্রতার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না সায়ান। সায়ানের বন্ধু হাসিব সুব্রতার হাত থেকে চিরকুট নিয়ে দেখে তাতে কি লেখা। তারপর সে সুব্রতার দিকে তাকিয়ে বলে, এটা আমাদের সায়ন না? এটা জুনিয়র সায়ন যে ফার্স্ট ইয়ারে পড়ে। তুমি না জেনে সায়নকে মারলে, এটা ঠিক করলে না। হাসিবের কথা শুনে চমকে যায় সুব্রতা। হাসিব গিয়ে ফার্স্ট ইয়ার থেকে সায়ানকে আনে। সায়ান মাথা নিচু করে স্বীকার করে এটা সে। সুব্রতা খুব লজ্জা পায়, সে না জেনে সায়ানকে মারল। সুব্রতা তখনই সাথে সাথে সরি বলতে থাকে সায়ানকে, কিন্তু সায়ান কোনো কথা বলে না। এরপর 1 মাস পরে সায়ান সুব্রতাকে কলেজের সবার সামনে প্রপোজ করে। সেদিন সুব্রতা অনেক অবাক হয়েছিল, তার মতো কালো মেয়েকে সায়ান প্রপোজ করল। সুব্রতা সেদিন রাজি হয়নি, কিন্তু পরে সায়ানের কেয়ারিং ভালোবাসা দেখে সেও ভালোবেসে ফেলে সায়ানকে। সায়ানের সাথে সম্পর্কটা বেশ ভালো যাচ্ছিল তার, একদম স্বপ্নের মতো। বাড়িতে কেউ জানতো না সায়ান সুব্রতার কথা। সুব্রতা সবার অত্যাচার সহ্য করত, আর সায়ানের ভালোবাসা নিয়ে তা ভুলে যেত। রিলেশনের 2 বছরের মাথায় সায়ান তাকে হুট করে বলে বিয়ের কথা। সুব্রতা প্রথমে রাজি হতে চায়নি, কাউকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক হবে না বলে তার মনে হয়। কিন্তু সায়ান তাকে নানা রকম কথা বুঝিয়ে আজকে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে আসতে বলে। সুব্রতা যথাসময়ে সেখানে আসে। বিয়ের সাক্ষী হিসাবে সায়ানের বন্ধুরা এসেছিল। সুব্রতা আসার পর সায়ানকে বিয়ে করার কথা বললে সায়ান তাকে অপমান করা শুরু করে। সবার সামনে সায়ান তাকে অপমানগুলো করেছে। বাড়িতে এসে রুমে ঢুকে কান্না করছে সুব্রতা। যাকে এত ভালোবাসলো সে তাকে এভাবে কষ্ট দিল। চিৎকার করে কান্না করতে যাচ্ছে সুব্রতা, কিন্তু তা পারছে না। সুব্রতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, কি হতো আল্লাহ যদি গায়ের রং কালো না হতো? তাহলে আমাকেও সবাই ভালোবাসতো। আচ্ছা আল্লাহ, কালো সাদা সব তো তুমিই বানাও, তাহলে কেন মানুষ গায়ের চামড়ার রং নিয়ে ভেদাভেদ করে? ছোট থেকে আমি কালো বলে কারো আদর পাইনি। একমাত্র আমার বাবাই আমাকে ভালোবাসতো, কিন্তু কপাল থেকে তার ভালোবাসাও চলে গেল। স্বার্থপর মা আমাকে রেখে বিয়ে করে নিল। কেউ আমাকে ভালোবাসে না। ভেবেছিলাম সায়ান হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু না, সেও আমাকে ধোঁকা দিল। আমার কপালে সুখ নামক জিনিসটাই নেই। সায়ান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আজ সে অনেক খুশি। অবশেষে সে আজ সুব্রতাকে চরম অপমান করতে পেরেছে। তার গায়ে হাত তুলেছিল সুব্রতা। এভাবে কিভাবে মাফ করে দেবে সে তাকে? তাই তো এসব করলো সে। সায়ানের বন্ধু রাজ এসবের খেলাফ ছিল। তার কথা ছিল বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, তার সাথে এমন না করা। কিন্তু সায়ান কারো কথা পাত্তা দেয়নি। সায়ন, তোর এমন করা উচিত হয়নি। মেয়েটা তো কষ্ট পেল মনে হয়। তোর দেখি ওর জন্য মায়া গলে গলে পড়তেছে। বেশি মায়া লাগলে তুই ওরে নিয়ে বসে থাক। ওর মতো কয়লাকে আমি গোনায় ধরি না। জাস্ট প্রতিশোধ নিতে এতদিন সহ্য করছিলাম। এত অহংকার ভালো না। অহংকার পতনের মূল। আল্লাহ না করুক তোর এই অহংকার তোর পতনের কারণ না হয়। অনেকক্ষণ কান্না করার পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুমের বাহিরে সুব্রতা। এখনও রান্না চাপায়নি সে উনুনে। আজকে মামির হাতে মায়ের খেতে হবে নিশ্চিত। সুব্রতা জলদি গিয়ে উনুনে ভাত আর ডাল বসিয়ে সবজি কাটা শুরু করলো। তখন পিছন থেকে তার মামি বলে উঠল, কোথা থেকে আসা হলো নবাবজাদি? সুব্রতা মামের কথায় ভয় পেয়ে যায়। এটা যে ঝড়ের পূর্বাভাস তা সে বুঝতে পারছে। সুব্রতা আস্তে করে বলে ওঠে, মামি আজ কলেজে এক্সট্রা ক্লাস ছিল, তাই আসতে দেরি হয়েছে। তুমি চিন্তা করো না মামি, আমি সব রান্না করে দিচ্ছি। মামি এবার সুব্রতার দিকে তেড়ে আসলো। তারপর সুব্রতার চুলের মুঠি ধরে চেঁচিয়ে বলতে লাগলো, আরামজাদি, তোর এক্সট্রা ক্লাস জান্নাতে যাক। তুই জানোস 12টায় উনুন না জ্বলালে রান্না হতেই দেরি হয়। এখন ঘরের বেটা ছেলেগুলো ফিরলে তাদের খাবার দেবে কে? তোর মরা বাপ। সুব্রতা মামির হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, আল্লাহর দোহাই লাগে মামি, আমার মৃত বাবাকে কিছু বলো না। যা বলার, যা কিছু করার আমাকে বলো, আমাকে করো, কিন্তু খবরদার আমার বাবাকে কিছু বলো না। সুব্রতার কথা শুনে মামি আরও রেগে গেল। রেগে বলল,
ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আজকে তোকে এর মজা দেখাচ্ছি। বলেই আশেপাশে কিছু খুঁজতে থাকেন। তারপর চুলার পাশেই খুন্তি পায়। গরম খুন্তি দিয়ে সুব্রতার চুল ধরা অবস্থায় লাগিয়ে দেয় পিঠে। আল্লাহ গো, মামি দোহাই লাগে, ও মামি খুন্তিটা সরাও। মামি আমার খুব কষ্ট হচ্ছে মামি, আমি মাফ চাচ্ছি তোমার কাছে। সুব্রতার মামি সুব্রতাকে ছেড়ে দিয়ে বলেন, ফের আমার মুখে মুখে কথা বললে খুব খারাপ হবে, মনে রাখিস। আর তোর আর আজকে রান্না করতে হবে না, এখনই সব এলো বলে আমি খাওয়ার বাহির থেকে আনিয়ে রাখছি। তুই যা, তোর ঘরে যা, খাওয়ার সময় যেন তোকে টেবিলে আশেপাশে না দেখি। সুব্রতার মামি হন হন করে চলে গেল। আর সুব্রতা উনুন বন্ধ করে চলে আসে রুমে। খুব জ্বলছে পিঠ তার। ড্রয়ার থেকে পোড়ার মলম বের করে সেটা খুব কষ্টে লাগাচ্ছে পিঠে। গায়ের জামাটা খুলে একটা ওড়নাকে ভালোভাবে শরীরে পেঁচিয়ে নিল, যাতে পোড়া জায়গায় কোনো সমস্যা না হয়। এখন নিচে কোনো কাজ নেই, তাই সুব্রতা দরজা আটকে দিয়ে জানালায় পর্দা দিয়ে দিল। তারপর উপর হয়ে শুয়ে পড়ল খাটে। খুব ব্যথা করছে পিঠে। সুব্রতা খাটে শুয়ে বাবার কথা ভাবতে লাগলো। আজ বাবা থাকলে তার জীবনটা এমন হতো না। সুব্রতা কাঁদছে আর বলছে, কেন চলে গেলে বাবা আমাকে একা রেখে? আমার যে তোমাকে ছাড়া খুবই কষ্ট হয়। জানো বাবা, কেউ আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, শুধুমাত্র আমি কালো বলে। তুমি তো আমাকে কত ভালোবাসতে, আদর করতে, কিন্তু কেউ এখন আমাকে ভালোবাসে না। স্বার্থপর মা নিজের সুখের জন্য আমাকে রেখে আরেকটা বিয়ে করে চলে গেল। আমার কোনো খোঁজ খবর সে নেয় না। বাবা, তোমাকে ছাড়া আমার কেউ নেই। তুমি চলে গেলে, যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে, তাহলে আমাকে এত কষ্ট সইতে হতো না। আমি যাদের বেশি ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়। দেখো না বাবা, সায়নকে আমি কত ভালোবাসতাম, সে আমাকে ঠকালো। আমার জীবনের প্রথম প্রেম আমাকে ঠকিয়েছে। আচ্ছা বাবা, আমি কি দোষ করেছিলাম বলো? একটা ভুল করে থাপ্পড়েই মেরেছিলাম, তার প্রতিশোধও এভাবেই নিল। আমাকে তার বদলে কয়েকটা থাপ্পড় মেরে দিত, আমার মনটা কেন ভাঙলো? নিজের মনে মনে কথাগুলো আইড়িয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে সুব্রতা। ব্যথা আর কান্নাকাটি করায় অনেকটাই ক্লান্ত সে। হোটেলের এক রুমে দীর্ঘ সময় মিলনের পর রাহাতের বুকের উপর শুয়ে আছে প্রিয়া। প্রিয়ার 202 নম্বর বড়লোক বয়ফ্রেন্ড রাহাত। সায়ানের সাথে রিলেশনের পাশাপাশি রাহাতকেও হাত করে রেখেছে প্রিয়া। বড়লোক বাবার আদরের ছেলে রাহাত। মেয়েবাজ, নেশাখোর, সব গুণ তার ভিতর বিদ্যমান। মেয়েরা তার কাছে আসেই তার বাবার অগাধ পয়সার কারণে। প্রিয়াও তাদের মাঝে একজন। প্রিয়ার সাথে রাহাতের দেখা হয় একটা ক্লাবে, সেখান থেকে বন্ধুত্ব, তারপর রিলেশন। প্রিয়া এটা জানায়ওনি রাহাতকে যে তার যে সায়ানের সাথে রিলেশন আছে। সায়ানের পাশাপাশি রাহাতের সাথে সময় কাটায় সে। রাহাতের সাথে এই নিয়ে অনেকবার মিলিত হয়েছে সে। বদলে রাহাত তার পিছনে অনেক টাকা ব্যয় করে। প্রিয়া রাহাতের বুকে শুয়ে বুকে নখ দিয়ে আঁচড় কেটে কেটে বলছে, বাবা, আমরা বিয়ে করব কবে? খুব তাড়াতাড়ি বাবু। এভাবে আর তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করে না, বৈধভাবে তোমার ভালোবাসা পেতে চাই। হ্যাঁ পাবো তো, একটু অপেক্ষা করো। তোর মতো মেয়েকে রাহাত বিয়ে করবে না, তুই তো শুধু আমার বিছানার সঙ্গী। মুড উঠে গেলে তোকে চুরে ফেলে দিব। এরপর রাহাত আর প্রিয়া ফ্রেশ হয়ে বের হয়ে গেল হোটেল থেকে। সায়ান অনেকবার কল করেছে প্রিয়ার নাম্বারে, কিন্তু প্রিয়া রাহাতের সাথে বিজি থাকায় ফোন সাইলেন্ট করে রেখেছিল। এখন তাকে সায়ানের সাথে দেখা করতে হবে। প্রিয়া চলে গেল সায়ানের সাথে দেখা করতে। বিকালের দিকে ঘুম ভাঙে সুব্রতার। ব্যথায় শরীরে জ্বর চলে আসছে তার। খুব কষ্টে উঠে একটা জামা গায়ে দিয়ে নিল সে। পিঠের ব্যথা হালকা কমেছে। সুব্রতা রুমের বাইরে এসে দেখে বাসায় কেউ নেই। পরে তার মনে পড়ল আজ তার ছোট মামের বোনের এনগেজমেন্ট, সেখানে গেছে সবাই। সুব্রতা আসতে করে রান্নাঘরে এসে ফ্রিজ খুলে দেখে খাবার আছে কিনা। খুঁজে সে পেল পান্তা ভাত আর কালকের বাসি তরকারি। এগুলাই খায় সুব্রতা। এ বাড়িতে এসে কবে যে ভালো কিছু খেয়েছে তা মনে পড়ে না সুব্রতার। অনেক ভালো ভালো রান্না হলেও তার কপালে জুটে পান্তা ভাত আর বাসি তরকারি। একবার সে মাংসের তরকারি থেকে এক পিস ছোট মাংস খেয়েছিল। তা মামি দেখার পর সুব্রতার জিভলা ছ্যাঁকা দিয়ে দিছিল আর পুরো একদিন কিছু খেতে দেয়নি। এরপর সুব্রতা কোনোদিন সাহস করে কিছু মুখে দেয়নি। এসব বাসি টাসি খেয়েই থাকতো। খাওয়া শেষে সুব্রতা নাপা খেলো। তারপর উজু করে এসে নামাজ পড়ল আসরের।
নামাজ পড়লে নিচের মনটা অনেক হালকা লাগে। সুব্রতা বারান্দায় এসে দাঁড়ালো। দূর আকাশের পাখিরা নিজ নিজ বাসায় ফিরছে, তাদের পরিবারের কাছে ফিরছে। আচ্ছা, সুব্রতা কি কোনোদিন এখান থেকে মুক্তি পাবে? কেউ কি তাকে মুক্ত করে নিয়ে যাবে এখান থেকে? না, কে নিয়ে যাবে তাকে এখান থেকে? তার মতো কালো মেয়েকে কে নেবে নিজের জীবনে? সবাই তো সুন্দরের পূজারী, আর এই কালোময় জীবন কালো মেঘেই ঢেকে থাকবে। সবাই বলে কালো জগতের আলো, কিন্তু এই কালো সবার চোখের শাল মনে হয়। সাদা চামড়ার অধিকারী হয়েও কালো মন নিয়ে বসবাস করে অনেক মানুষ, আর কালো চামড়া নিয়েও ভালো একটা মন নিয়ে বসবাস করে অনেক মানুষ। মাগরিবের আজান দিয়ে দিছে। সুব্রতা মাগরিবের নামাজ পড়ে কলেজের পড়া নিয়ে বসলো। কফির মগ হাতে নিয়ে ভাইয়ের রুমে আসলো মহুয়া। কফি নিয়ে রুমে এসে দেখে ফাইল নিয়ে গম্ভীর মুখ করে বসে আছে তার ভাই। মহুয়া আস্তে করে ভাইয়ের কাছে গিয়ে বলে, এই নে ভাইয়া তোর কফি। বোনের গলার আওয়াজ পেয়ে ফাইল রেখে সামনে তাকায়। মিষ্টি হাসি দিয়ে কফিটা হাতে নেয় শিশির। মহুয়া শিশিরের পাশে বসতে বসতে বলে, তোমাকে এত গম্ভীর লাগছে কেন ভাইয়া? কোনো সমস্যা হয়েছে? না রে, একটা ক্যাশ মাথায় ঢুকছে না, সেটা নিয়ে রিচার্জ করছি। ও আচ্ছা ভাইয়া, শোনো, আমাকে কালকে কলেজে দিয়ে আসবে। এই 3 দিন জ্বরের কারণে যেতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি এখন যাই। বলেই মহুয়া উঠে চলে গেল, আর শিশির পুনরায় ফাইল দেখতে বিজি হয়ে গেল। শুভ্র আহমেদ শিশির একজন আইজিবি পুলিশ অফিসার। শিশিরের বাবা মিস্টার এনাউল আহমেদ ছিলেন একজন আইজিবি অফিসার। খুব সৎ আর দায়িত্বশীল ছিলেন তিনি। কিন্তু একদিন এক কেসের সমাধান করা অবস্থায় তার মৃত্যু হয়। শিশির মানে এটা কোনো নর্মাল মৃত্যু নয়, এটা একটা খুন। শিশিরও তাই বড় হয়ে একজন পুলিশ অফিসার হয়েছে। বাবার খুনিদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। শিশিরের পরিবার বলতে তার ছোট মা আর বোন। শিশিরের মা সাবিনা আর ওর ছোট বোন মহুয়া ইসলাম মুন। এদের নিয়েই শিশিরের একটা ছোট দুনিয়া। রাতের দিকে সুব্রতার মামারা সবাই বাসায় আসে। সুব্রতা সবাইকে সব গুছিয়ে দিয়ে আসে। আজকে সে একবারও সায়ানের সামনে যায়নি, অথচ আগে হাজার বাহানায় যেত সায়ানের কাছে তাকে একটু দেখতে। সুব্রতা চায় না নিজেকে দুর্বল করতে। সে সায়ানকে দেখিয়ে দেবে সে কালো হলেও কোনো দিক দিয়ে অযোগ্য নয়। সকালে সুব্রতা ফজরে উঠে নামাজ পড়ে নেয়। তারপর কিছু পড়া পরে রান্নাঘরে আসে নাস্তা বানাতে। সকালে সবার আগে সবাইকে চা দিতে হয়, একটু দেরি হলেই বকা খেতে হয়। সুব্রতা এক চুলায় চায়ের পানি দিয়ে আরেক চুলায় আটা মাখার জন্য গরম পানি দিল। রুটির সাথে ভাজি কেটে নিল। তারপর চা বানিয়ে ফ্লাক্সে ভরে রাখলো। সবাই উঠলে দিয়ে দিবে চা। ভাজি রান্না করে রুটি বানানো শুরু করলো। এর মাঝেই সবাই উঠে পড়ে। প্রথমেই সুব্রতার মেজো মামির ঘর থেকে ডাক আসলো। সুব্রতা চায়ের ট্রে নিয়ে তার রুমে গেল। রুমে ঢোকার সময় শুনতে পেল সুব্রতার মামি মামাকে বলছে, শোনো, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমার আর ভালো লাগছে না এসব। প্যারালাইজ হওয়ার পর থেকে সে যে বিছানায় পড়েছে তো পড়েছে, যদি ভালো না হয় তাহলে মরে যায় না কেন? উফ, অহেতুক টাকা নষ্ট হচ্ছে উনার পিছনে। কি বলছো এসব? উনি আমার বাবা, বাবাকে এসব বলছো কেন? আর আমি টাকা তো কম কামাই না তাহলে? হ্যাঁ, কম কামাও না, কিন্তু উনি একটা বাড়তি খরচ ঘাড়ে। তার উপর তোমার বোনের মেয়ে, সেও আমাদের ঘাড়ে। গায়ের রং কালি, যে বিয়ে দিয়ে পারও করতে পারবো না। আচ্ছা তুমি এসব কথা থামাও তো, ভাল লাগছে না। সুব্রতা এখন দরজার বাহিরে থেকে সব শুনছিল। মানুষ কতটা খারাপ হলে বাবার মৃত্যু কামনা করে। সুব্রতা আস্তে করে রুমে এসে মামা মামির হাতে চা দিল। সুব্রতা চলে যেতে নিলে তার মামি পেছন থেকে বলে উঠল, শোন সুভদ্রা, আজ কলেজে যাবি না। আজ অনেক দিন পর আমার বড় ভাই আসছে, তাদের জন্য রান্না করবি। একটু পর বাজারে যাবি, গিয়ে বাজার করে আনবি। ঠিক আছে মামি। সুব্রতা রুম থেকে বেরিয়ে আসে। সুব্রতার নানা আজ 4 বছর প্যারালাইজড। 2 পা কাজ করে না, হাত একটা কাজ করে না, মুখের জবানও বন্ধ। অন্যের সাহায্যে জীবন চালাতে হয়। নানার দেখাশোনার জন্য চাপাকে আনা হয়েছে। চাপা একটা হিন্দু মেয়ে, কিন্তু নানার অনেক খেয়াল রাখে। বাড়ির কেউ নানার সাথে ভালো ব্যবহার করে না। সুব্রতার খুব কষ্ট হয় নানার জন্য। মানুষটাকে এই বয়সে সবাই এত অবহেলা করছে। এই নানা নামক মানুষটার জন্য তার মায়ের থেকে সে আলাদা, কিন্তু তবুও তাকে সুব্রতা কিছু বলে না। সুব্রতা আস্তে করে চলে আসে। নানার রুম পড়েছে রান্নাঘরের আগের রুমটা।
রুমটা অনেক গরম লাগে, সেই রুমেই নানাকে রেখেছে। সুব্রতা রান্নাঘরে এসে চায়ের কাপগুলো টেবিলে রেখে সব খাবার সুন্দর করে গুছিয়ে রাখে টেবিলে। তারপর চলে আসে নিজের রুমে। সুব্রতার রুমের পাশের রুমে সায়ানের রুম। সুব্রতা সায়ানের রুমের পাশ দিয়ে আসার সময় শুনতে পেল সায়ান ঘুম জড়ানো কণ্ঠে কাউকে বলছে, আই লাভ ইউ বাবু, আজকে কলেজে তাড়াতাড়ি আসবো, তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব। সায়ানের কথা শুনে সুব্রতা বুঝতে পারল সায়ান প্রিয়ার নামক মেয়েটার সাথে কথা বলছে। সায়ানের সাথে সব ঠিক ছিল তখন সায়ান তাকেও এভাবে কল দিত, ঘুম জড়ানো কণ্ঠে কথা বলতো। তবে রিলেশনে থাকার সময় সে দেখেছিল প্রিয়াকে, তবে সায়ান ওকে নিজের ফ্রেন্ড বলেছিল। তবে প্রিয়ার সাথে সুব্রতার কখনো সরাসরি কথা হয়নি। সুব্রতা নিজের রুমে এসে বিছানায় বসে বিড়বিড় করে বলল, প্রিয় মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক ছিলে তুমি, আর সেই গল্পের বিশ্বস্ত পাঠিকা ছিলাম আমি। কত কত মরা নদী জেগে ওঠে বর্ষায়, ভেঙে যাওয়া মানুষও জেগে ওঠে ভরসায়। সুব্রতা নিজের চোখের কোণের পানি মুছে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে পড়ে বাজারের জন্য। খালি পেটে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। সুব্রতা বাজারে এসে লিস্টে লেখা সব কিছু কিনে নিল। সব কেনাকাটা করে এখন শুধু চিজ আর কেচাপ কিনতে গ্রোসারি মার্কেটে যাবে। গ্রোসারি মার্কেটে এসে চিজ আর কেচাপ কিনে নিল। এখন রিক্সার জন্য অপেক্ষা করছে সুব্রতা। অনেক রোদ, মাথা ঘোরাচ্ছে সুব্রতার, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। একটা রিক্সাও সে পাচ্ছে না। বোনকে নিয়ে গ্রোসারি মার্কেটে যাচ্ছে শিশির। মন কিছু জিনিস কিনবে তাই। শিশির গাড়ি চালায় গ্রোসারি মার্কেটের সামনে চলে আসছে। এদিকে সুব্রতা খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, কিন্তু তাকে বাসায় যেতে হবে, না হলে মামির হাতে মার খেতে হবে। সুব্রতা পায়ে হাঁটা দিল, মাথা ঘুরিয়ে ওঠে। শিশির তখন গাড়ি নিয়ে গ্রোসারির সামনে আসতেই সুব্রতা ওর গাড়ির উপরেই পড়ে যায় আর সেন্সলেস হয়ে যায়। সুব্রতাকে এভাবে পড়ে যেতে দেখে মন চিৎকার দিয়ে বলে, ও মাই গড, ভাইয়া দেখো একদমই গাড়ির উপর পড়ে আছে। মন আর শিশির তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে সুব্রতার কাছে গেল। মন গিয়ে সুব্রতাকে উঠিয়ে ওর মাথা কাঁধে রাখলো। সুব্রতার গায়ে হাত দিয়ে চমকে যায় মন, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়া মেয়েটার গায়ে তো অনেক জ্বর, এই জন্যই মনে হয় সেন্সলেস হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। শিশির সুব্রতাকে কোলে তুলে নিল। শিশির সুব্রতার দিকে তাকিয়ে চমকে গেল। কালো চেহারা হলেও মেয়েটার মুখে একটা মায়া আছে। ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগছে মেয়েটাকে। শিশির নিজেকে ধমক দিল, শিশির মেয়েটা অসুস্থ, আর তুই এসব কি চিন্তা করছিস? শিশির সুব্রতাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। মন সিটে বসে সুব্রতার মাথা নিজের কোলের উপর রাখলো। তারপর শিশির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। হাসপাতালের কাছেই থাকায় কিছুক্ষণের মাঝে শিশির হাসপাতালে এসে পৌঁছালো। শিশির গাড়ি থেকে বের হয়ে সুব্রতাকে আবার কোলে তুলে নিল। তারপর হাসপাতালের ভিতরে ঢুকলো। শিশির হাসপাতালে ঢুকে ডাক্তারকে খুঁজলো। একজন নার্স গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আসার পর সুব্রতাকে কেবিনে নিয়ে গেল। ডাক্তার সুব্রতাকে চেক করতে লাগলো। শিশির আর মন তখন কেবিনের বাহিরে দাঁড়ানো। মন শিশিরের কাছে এসে বলল, ভাইয়া আমাদের মেয়েটার বাড়ির লোকজনদের খবর দেওয়া উচিত। মেয়েটার পার্স আছে না, ওখানে দেখ মোবাইল আছে কিনা, সেখানে ওর বাড়ির লোকের নাম্বার থাকবে। মন ভাইয়ের কথা মতো সুব্রতার পার্স ব্যাগ খুলে একটা ফোন পেল। ডায়াল নাম্বারে গিয়েই প্রথমে লেখা মেছো মামা, সেই নাম্বারেই কল লাগালো। কিছুক্ষণ রিং হবার পর ফোন রিসিভ হলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আপনি আমাকে চিনবেন না। আমি যার মোবাইল থেকে কল করেছি সে কিছুক্ষণ আগে আমাদের গাড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি, আপনারা যদি আসতেন ভালো হতো। সজীব আহমেদ ফোনের স্ক্রিনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে সুব্রতার নাম্বার থেকে কল এসেছে। কল সে না দেখেই রিসিভ করায় প্রথমে খেয়াল করেনি। সজীব আহমেদ আবার ফোন কানে নিয়ে বললেন, জি, কোন হাসপাতালে আছে সুব্রতা? এই তো আদ্দিন হাসপাতালে। জি, আমি আছি। সজীব অফিসের বসের থেকে কিছু সময়ের ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন। সুব্রতাকে সে মোটেও অপছন্দ করে না, কিন্তু তার স্ত্রীর ভয়ে কিছু বলেও না। তার স্ত্রী মেয়েটার উপর যখন অত্যাচার করে তার খারাপ লাগে, কিন্তু সে কিছুই করতে পারে না। আগে প্রতিবাদ করলেও এখন তার স্ত্রী তাকে ধমক মেরে চুপ করিয়ে দেন। আসছে কেউ? হ্যাঁ, সুব্রতার বাড়ির লোক আসছে। সুব্রতা? আরে এই মেয়েটার নাম সুব্রতা। ও আচ্ছা। কিছুক্ষণ পর ডাক্তার আসলেন।
শিশির সুব্রতার অবস্থা জানতে চাইলে ডাক্তার জানান যে সুব্রতা প্রচুর দুর্বল, হয়তো খাওয়া দাওয়া করে না ঠিক মতো।